আবার স্বাগতম। আজকে আমরা এইচএসসি লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ প্রাণীবিদ্যার একাদশ অধ্যায়ের জিনতত্ত্ব পড়ব এবং এই জিনতত্ত্ব নিয়ে অনেক চিন্তাভাবনা, অনেক কিছু জানার আছে এই জিনতত্ত্বে। তো জিনতত্ত্বে কীভাবে সহজভাবে উপস্থাপন করা যায় সে নিয়ে আজকে আমার লেকচার। তো তোমরা এই অংশে প্রথমেই আমরা জিনতত্ত্বের পড়ার আগে আমরা বুঝে নেব যে আমাদের দেহকোষ এবং জননকোষগুলোতে কীভাবে জিনগুলো অবস্থান করে। আসো আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে একটি মানব দেহকোষের ক্ষেত্রে আমরা জানি যে এককোষী জাইগোট থেকে বহুকোষী মানব দেহের উৎপত্তি। এখানে একটু লক্ষ্য করো, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কিন্তু জাইগোট সৃষ্টি হয়। শুক্রাণু এবং ডিম্বাণু কিন্তু হ্যাপ্লয়েড, মানে এক সেট ক্রোমোজোম থাকে, আর তাহলে প্রতিটা জিন সেখানে একটি করে থাকবে। কিন্তু মানব দেহকোষ বা জাইগোট বা মানব দেহকোষ সেখানে কিন্তু 2টি করে জিন থাকে। তাহলে একটু লক্ষ্য করি, মানব যদি দেহকোষের কথা বলি মানুষের, তাহলে দেহকোষে 1 থেকে 23 নম্বর পর্যন্ত এই এক সেট, যা আমরা মাতৃদেহ থেকে আসে ডিম্বাণুর মাধ্যমে, আর আবার নিচের দিকে 1 থেকে 23 এটা এক সেট ক্রোমোজোম এন, এবং যা পিতৃদেহ থেকে আসে। তাহলে 2 সেট ক্রোমোজোম নিয়ে আমাদের দেহকোষ গঠিত। আবার বলছি, 2 সেট ক্রোমোজোম নিয়ে আমাদের দেহকোষ গঠিত। একটি ম্যাটার্নাল বা মাতৃদেহ থেকে আসে, একটা প্যাটার্নাল বা পিতৃদেহ থেকে আসে। এখন বন্ধুরা চলো, এই এক সেট ক্রোমোজোমকে আমরা কিন্তু বলি জিনোম, অর্থাৎ সকল জিন এই এক সেট ক্রোমোজোমে বিদ্যমান থাকে। তাহলে এই এক সেট ক্রোমোজোমে আমরা সকল জিনের অবস্থান দেখতে পাই। আবার আরও এক সেট ক্রোমোজোম, তার মানে একই জিন 2টা করে থাকে। এই মাথার মধ্যে এই জিনিসটা কিন্তু গেঁথে যেতে হবে যে একটা জিন 2টো করে থাকে। তাহলে এইভাবে আমরা দেহকোষে দেখতে পাই। এখন আসো, আমাদের এই 1 আর 1 বা 2 এগুলো হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম, অর্থাৎ একই জিন বহনকারী ক্রোমোজোমকে আমরা বলি সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। এখন একটু বন্ধুরা একটু লক্ষ্য করো যে এই 1 থেকে 23 নম্বরের মধ্যে মানুষের সকল দেহকোষের যত বৈশিষ্ট্যের জিন রয়েছে, আবার এখানেও 1 থেকে 23-এর মধ্যে রয়েছে। এখন যদি আমরা একটা ক্রোমোজোমকে লক্ষ্য করি, তাহলে ক্রোমোজোমের ভিতরে কি আছে দেখো বন্ধুরা। এখানে একটা ক্রোমোজোমের ছবি আঁকা হয়েছে, যার একদিকে স্যাটেলাইট যেটা নিউক্লিওলাসের সাথে সংযুক্ত থাকে, তারপর রয়েছে গৌণকুঞ্চন, মুখ্যকুঞ্চন এবং পেলিকেল দিয়ে ঘেরা। এই ক্রোমোজোমের ভিতরেই থাকে ক্রোমোনেমা। আমরা একটা সূত্র টাইপের এখানে দেখতে পাচ্ছি। প্রতিটা ক্রোমোনেমার ভিতরে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন আছে। আমরা যদি একটা ডিএনএকে এভাবে উপস্থাপন করি, তাহলে কোনো একটা খণ্ড যা একটা বৈশিষ্ট্য যখন নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা বলি জিন। তাহলে একটা ডিএনএর মধ্যে একটা ডিএনএ খণ্ড যা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলি জিন বা ফ্যাক্টর। আমরা এটাকে কি বলছি? জিন বা ফ্যাক্টর। এখন ধরো মানুষের কোনো একটা বৈশিষ্ট্য, আমরা অনেক ধরনের বৈশিষ্ট্য আছে মানুষের, যেমন দেখতে কেউ লম্বা, কেউ খাটো, কেউ আবার সোজা চুলের বিশিষ্ট, কেউ কোঁকড়ানো চুল বিশিষ্ট, কেউ কালো গাত্রবর্ণের, কেউ শ্বেত গাত্রবর্ণের, কেউ আবার কানের অংশ লোব একেবারেই আলাদা, আবার কারো লোবটা একেবারেই মানে আমাদের মুখমণ্ডল বা ইসের সাথে লেগে গিয়েছে। তো এরকম অনেক বৈশিষ্ট্য। তো এর মধ্যে ধরো এটা হচ্ছে সোজা চুলের জন্য দায়ী জিন, ঠিক আছে? তো সোজা চুলটা কিন্তু একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর ঠিক একই জায়গায় আর একটা জিন থাকতে পারে যেটা হচ্ছে কোঁকড়ানো চুলের জন্য বৈশিষ্ট্য। তাহলে একটা প্রকট জিন থাকতে পারে আর একটা প্রচ্ছন্ন জিন থাকতে পারে। তাহলে কোনো একটা লোকাসে 2টো রূপ থাকতে পারে একটা জিনের, সাধারণত 2টো রূপ থাকতে পারে। একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। এটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এই ক্ষেত্রে একই জিনের 2টো ভিন্ন রূপকে আমরা কি বলছি? অ্যালিল। আমরা একই জিনের 2টো ভিন্ন রূপকে বলছি
অ্যালিল। তাহলে অ্যালিল কি? একই জিনের দুটো ভিন্ন রূপ অবস্থাকেই আমরা বলবো অ্যালিল। এখন দেখো এই জিনটাই কোনো একটা দেহকোষে দেখো এই জায়গায় দেখা যায় ক্যাপিটাল সি থাকতে পারে, এদিকেও ক্যাপিটাল সি, অথবা এখানে স্মল সি, এখানে স্মল সি, অথবা এখানে ক্যাপিটাল সি আর এখানে স্মল সি, অথবা এখানে স্মল সি, এটা ক্যাপিটাল সি হতে পারে। চুলের যখন আমরা কার্লি বা কোঁকড়ানো বুঝি তখন সি দিয়ে প্রকটটাকে ব্যবহার করি, আর সি প্রাইম দিয়ে বা স্মল সি দিয়ে প্রকাশ করি হচ্ছে সোজা চুলের বৈশিষ্ট্য। এখন হচ্ছে এই প্রকট আর প্রচ্ছন্নর দুটোই থাকতে পারে। তো এখন দেখো আমরা এদের মানবদেহের জিনোটাইপগুলো কেমন হতে পারে। একই জিন যে জায়গাগুলোতে থাকে সেগুলোকে আমরা বলি লোকাস, অর্থাৎ লোকাস হচ্ছে জিনের ঠিকানা, যে জায়গাটায় থাকবে, ক্রোমোজোমের যে অংশে জিন থাকবে সেই জায়গাটাকে আমরা বলবো লোকাস। এখন একটু লক্ষ্য করো যে একই জায়গায় ক্যাপিটাল সি যদি থাকে তখন সেটাকে আমরা বলি বিশুদ্ধ প্রকট বা হোমোজাইগাস ডমিনেন্ট। আর যখন ক্যাপিটাল সি স্মল সি থাকে তখন আমরা এটাকে বলি সংকর প্রকট। তাহলে প্রকট কয় ধরনের? একটা হচ্ছে বিশুদ্ধ প্রকট, যেখানে দুটো অ্যালিলই একই রকম হয়, আর সংকর আরেকটি, সেটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকবে, তবে প্রকাশ পাবে প্রকট বৈশিষ্ট্যই। আর একটা হচ্ছে ছোট সি, যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে এখানে প্রচ্ছন্ন দুটো, এবং প্রচ্ছন্নের কিন্তু কোনো রূপ নেই, প্রচ্ছন্ন সবসময় এক রূপ, সেটা হচ্ছে সোজা চুলের বৈশিষ্ট্য। তাহলে বন্ধুরা আমরা একটা জিনিস জানতে পারলাম যে একটা দেহকোষে 2 সেট ক্রোমোজোম থাকে এবং 2 সেটের জিন, প্রতিটা সেটেই একটা করে দুটো জিন থাকে। পক্ষান্তরে জনন কোষে শুক্রাণু বা ডিম্বাণুতে একটি জিন বিদ্যমান থাকে। আমাদের মাথা থেকে কিন্তু এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুক্রাণু বা ডিম্বাণুর ক্ষেত্রে আমরা একটা করে জিন দেখব, আর দেহকোষের ক্ষেত্রে দুটো জিন দেখব। চলো বন্ধুরা আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রে চলে যাই। ম্যান্ডেল দুটো সূত্রের প্রবর্তন করেন জিনতত্ত্বের উপরে। তার মধ্যে প্রথম সূত্রটি একটি বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য থাকে কোনো একটা উদ্ভিদের, যেমন মটরশুঁটি গাছেরই অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন লম্বা দেহ এবং খাটো বৈশিষ্ট্য। এই দুটো বৈশিষ্ট্য নিয়ে আমরা প্রথম সূত্র উনি করেছেন। তো একটি বৈশিষ্ট্য নিয়ে যখন ক্রস করা হয় তখন এই ক্রসকে বলে মনোহাইব্রিড ক্রস। তাহলে একটি বৈশিষ্ট্যের ক্রসকে আমরা বলছি মনোহাইব্রিড ক্রস। তাহলে একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন, তার রূপ কয়টি? দুটি বা দুটি অ্যালিল রয়েছে। দেখো মটরশুঁটি গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন প্রকট, আর মটরশুঁটি গাছের খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ছোটটি, প্রচ্ছন্ন। তাহলে দু ধরনের অ্যালিল হতে পারে, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। এখন চলো আমরা পিতৃমাতৃজনু বা প্যারেন্টাল জেনারেশনে ম্যান্ডেল কি করেছেন। ম্যান্ডেল দুটো বিপরীত বৈশিষ্ট্য নিয়েছেন। দুটো বিপরীত, একটা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একেবারে বিশুদ্ধ প্রকট, আরেকটা রয়েছে প্রচ্ছন্ন, এবং তারপর তিনি এটাকে ক্রস করেছেন। ক্রস করে তিনি প্রথম যে জেনারেশন বা প্রথম জনুতে তিনি দেখেছেন সংকর তৈরি করেছেন। সংকর তৈরি করার পর তিনি আবার শঙ্করের সাথে শঙ্কর ক্রস করে তিনি দেখতে চাচ্ছেন পরবর্তী জেনারেশন বা F2-তে কী ধরনের অনুপাত দেয়, এই জিনগুলো কী ধরনের অনুপাত দেয়, তিনি সেই জিনিসটা করেছেন। তো এক্ষেত্রে দুটো, একটি প্রকট একটি প্রচ্ছন্ন, দুটো বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। দেখো এখানে পিতৃমাতৃজনুতে বড়টি আর ছোটটি তো সবসময় একরকম হয়। বড়টির তো দুটো রূপ, একটা প্রকট হতে পারে, একটা প্রচ্ছন্ন হতে পারে। আমরা কোনো জিনিসকে বাইরে থেকে যখন দেখি তখন আমরা কি দেখি? দেখো এখানে কোঁকড়ানো চুল ছিল, কিন্তু দুটোই ফিনোটাইপ, বাইরে থেকে দেখতে কোঁকড়ানো চুল দুজনই, কিন্তু একজন হচ্ছে ক্যাপিটাল সি বিশুদ্ধ, আর একটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি। তাহলে এক্ষেত্রেও দেখো এখানে লম্বা গাছটাকে কিভাবে নেওয়া হয়? এই লম্বা গাছটা নেওয়া হয় টেস্ট ক্রসের মাধ্যমে। কি করা হয়? আমরা জানি না একটা প্রকট কীরকম, সেক্ষেত্রে প্রচ্ছন্ন দিয়ে ক্রস করে যদি 100%ই আমরা লম্বা গাছ পাই তখন ধরে নেই এটা একটা প্রকট টি ছিল। তার মানে হচ্ছে যখন 100%ই আসবে, আর যখন এই রেশিওটাই 50% লম্বা এবং 50% খাটো আসবে,
তখন আমরা দেখব যে এটা সংকর প্রকট। তাহলে টেস্ট ক্রসে প্রকটটা কী ধরনের, এই জন্য প্রচ্ছন্ন দিয়ে ক্রস করা হয়। তো টেস্ট ক্রস করে এখানে নিয়ে নেওয়া হয়, কোনো একটা গাছকে ট্যাগ করে রাখা হয় যে এই গাছটি বিশুদ্ধ প্রকট আর এটি সংকর প্রকট। তো বিশুদ্ধ প্রকটের নিয়ে আসার পর তার সাথে প্রচ্ছন্নের ক্রস করান তিনি। তারপর ক্রস করার পরে আমরা জননকোষ তৈরি হয়, এটাকে G1 আমরা বলি, এবং এক্ষেত্রে আমরা জানি যে এটা অর্ধেক হয়ে যায়। আমরা এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, তাহলে দুটো এখানে শুক্রাণু বা পরাগরেণু, এখানে দুটো ডিম্বাণু তৈরি হয়। তাহলে দুটো পরাগরেণু, দুটো ডিম্বাণু তৈরি হলো খাটো। এখন এদের মধ্যে ক্রস করব আমরা। ক্রস করব কি? অবশ্যই পরাগরেণুর সাথে ডিম্বাণুর, এবং এই পরাগরেণুর সাথে এই ডিম্বাণুর, আবার এই পরাগরেণুর সাথে এই ডিম্বাণুর, এবং এই পরাগরেণুর সাথে এই ডিম্বাণুর। এভাবে প্রত্যেকটা ক্রস করার পরে দেখো বড়টি ছোটটি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, তার মানে সবগুলোই হচ্ছে সংকর প্রকট পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? আসলে এখানে এরা সংকর জীব, এবং এই সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে। তার মানে এরা এমন হয়নি যে বড়টি লম্বা, ছোটটি খাটো, মাঝামাঝি কোনো আকার চলে এসেছে। আসলে এখানে তারা কোনো মিশ্রণ বা পরিবর্তন হয়নি, তারা পাশাপাশি অবস্থান করে শুধু প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ পেয়েছে। এটা একটা সংকর প্রকট, এবং এক্ষেত্রে প্রকটটাই প্রকাশ পেয়েছে। এরপরে আমরা কি করলাম? এদের ফিলিয়াল বা অপত্য জেনারেশনের থেকে আবার P2-তে F1 গুণ F1 করলাম আমরা, মানে এদেরকেই আবার ক্রস করছি। এখন দেখো, একটু লক্ষ্য করো, বড়টির সাথে ছোটটি, বড়টির সাথে ছোটটি ক্রস করার পর একটু লক্ষ্য করো G2-তে গ্যামেট তৈরি হয়, এবং এক্ষেত্রে এই পরাগরেণু এই ডিম্বাণুকে, এই পরাগরেণু এই ডিম্বাণু। আমরা একটা কাজ করব সবসময়, এখানে যখন ক্রস করতে যাব চারটা ছোট ছোট প্রত্যেকটার নিচে, শুক্রাণু ডিম্বাণুর নিচে এরকম ডট দিয়ে নিতে পারি। তারপর এই পরাগরেণুর সাথে ডিম্বাণু, এই পরাগরেণুর সাথে এই ডিম্বাণু, প্রত্যেকটা পরাগরেণুই বিপরীত দুটো ডিম্বাণুকে নিষেধ করবে। আবার এই পরাগরেণুর সাথে এই ডিম্বাণু এবং এই পরাগরেণুর সাথে এই ডিম্বাণু, প্রত্যেকটা পরাগরেণুই প্রত্যেকটা ডিম্বাণুকে নিষেধ করবে। করার ফলশ্রুতিতে একটু লক্ষ্য করো, এর ফলশ্রুতিতে আমরা F2-তে একটা ক্যাপিটাল টি পাচ্ছি, একটা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, আর একটা স্মল টি। তাহলে এখন আসো, এই ক্ষেত্রে আমরা যদি জিনোটাইপগত অনুপাতটা একটু লক্ষ্য করি, আমরা তো মেন্ডেল কি বারবারই বলছি, তিনি দুটো বিশুদ্ধ মানে অবস্থা থেকে তিনি সংকর তৈরি করলেন F1-এ, এবং সংকরের সাথে সংকর গুণ করলেন, করে তিনি এখন জিনের প্রবাহ দেখতে চাচ্ছেন। উনি দেখলেন যে বড়টি একটা তৈরি হচ্ছে জিনোটাইপিকভাবে, বড়টি ছোটটি দুটো তৈরি হচ্ছে, আর ছোটটি তৈরি হচ্ছে একটি। তাহলে এক্ষেত্রে অনুপাতটা আসতেছে 1:2:1। তাহলে জিনগতভাবে অবস্থানটা হচ্ছে বড়টি একটা, বড়টি ছোটটি দুটো, আর ছোটটি একটি, 1:2:1। তাহলে আমরা জিনোটাইপিক অনুপাতটা পাচ্ছি 1:2:1। এখন দেখো, যেটা বিশুদ্ধ প্রকট আর যেটা সংকর প্রকট উভয়ই কিন্তু লম্বা। তাহলে এখানে ফিনোটাইপ বা বাহ্যিকগতভাবে আমরা দেখতে পাচ্ছি লম্বা গাছ হচ্ছে 3টি আর খাটো গাছ হচ্ছে 1টি। তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমরা নেক্সট পোর্শনে চলে আসি। এই জায়গায় যখন জননকোষ সৃষ্টি করতে যাচ্ছে, তখন দেখো জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যসমূহ পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই যে বৈশিষ্ট্যটা, যেটা পাশাপাশি অবস্থান করেছিল, কোনো পরিবর্তন হয়নি, সংকর জীবে যখন জননকোষ সৃষ্টি করে তখন পরস্পর থেকে এরা পৃথক হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে পৃথক হয়ে যায় বলেই এই সূত্রের আরেকটা নাম পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু এই জিনিসটাই সুন্দরভাবে ক্রস করে উপস্থাপন করতে হবে। এরপরে চলো আমরা এর পরের অংশ যাই। মেন্ডেলের প্রথম সূত্রের অনেকগুলো, এই যখন একটা সূত্র, তাহলে তো সবাই এটাকে মানবে, কিন্তু কেউ কোনো ক্ষেত্রে এই সূত্র মানে না, আর সেটাই হচ্ছে ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমগুলো এই কারণেই আলোচ্য বিষয়, যে কেন মানছে না। নিশ্চয়ই এর ভিতরে বিহাইন্ড দ্য রিজন বা একটা নির্দিষ্ট কারণ রয়েছে। চলো সেই কারণগুলো একটু আমরা দেখি এবং এই ব্যতিক্রমগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে
সন্ধ্যামালতীর দুটো ফুল, একটা লাল আর একটা সাদা ফুল। সন্ধ্যামালতী এই বিশুদ্ধ সিআর বা প্রকটটা আমরা আরও লিখতে পারি। এটা হচ্ছে লাল বর্ণের ফুলের জন্য দায়ী জিন আর সাদা বর্ণের ফুলের জন্য দায়ী জিন আর, এটা প্রচ্ছন্ন। এখন যেটা হচ্ছে, আমরা যখন মেন্ডেলের সূত্র অনুসারে দুটো গ্যামেট তৈরি করবে এবং এরা যখন ক্রস করবে তখন আমরা এখানে লাল বর্ণের ফুল হওয়ার কথা ছিল। তার মানে এর F1-এ আমরা লাল বর্ণের ধারণা করছিলাম, কিন্তু তাহলে কি হলো, এখন সেটা লাল না হয়ে গোলাপি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এখানে একটু লক্ষ্য করো। গোলাপি হচ্ছে এই জন্য, মেন্ডেলের সূত্র বলেছিল শঙ্খজীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত বা অপরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। তার এখানে পরিবর্তিত না হয়ে ওই কারণেই কিন্তু মেন্ডেলের সূত্রে কিন্তু ক্যাপিটাল টি আর স্মল টি যখন পাশাপাশি আসলো লম্বা বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছিল, কারণ লম্বাটা ছিল প্রকট। কিন্তু এখানে তো লাল হওয়ার কথা, সেটা না হয়ে গোলাপি হচ্ছে এই জন্য যে প্রকট আর লাল এর সংকট দশায় প্রকট প্রকাশ সম্পূর্ণরূপে করতে পারেনি, মানে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে। তার মানে প্রকট আর তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি বলেই সংকট দশায় ছোট আরের সাথে থাকার পরও সে লাল না হয়ে গোলাপি হয়ে গেছে। ফলে এক্ষেত্রে সংকটজীবী বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত হয়ে যায়। এখানে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত হয়ে গেছে। এই কারণেই এটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এবং এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা এরপর গোলাপির সাথে আবার গোলাপি ক্রস করি এবং এর ক্ষেত্রে চেকারবোর্ডের মাধ্যমে দেখাচ্ছে গোলাপির সাথে গোলাপির ক্রস। আমরা প্রথম সূত্র সাধারণত চেকারবোর্ডে না দেখালেও চলবে, আমরা এইভাবে ক্রস করতে পারি বা চেকারবোর্ডের মাধ্যমে দেখাতে পারি। দেখো এখানে বড় আর ছোট আর, বড় আর ছোট আর, তো এই দু ধরনের গ্যামেট তৈরি করলো G2-তে। তো এখানে বিজ্ঞানী পানেটের চেকারবোর্ডের মাধ্যমে আমরা যদি দেখি, সেক্ষেত্রে চেকারবোর্ডটা কীভাবে তৈরি করব। আমরা স্পার্মকে এইভাবে ভাগ করে একদিকে বড় আর ছোট আর, এই দুটোই তো স্পার্ম, আর এদিকেও বড় আর এদিকে ছোট আর, এভাবে এটা ওভাম সাইনের নিচে বড় আর ছোট আর। তার মানে এই সারি আর এই সারিতে যদি স্পার্ম থাকে, এই সারিতে থাকবে, এই কলামে থাকবে ওভাম। তাহলে এখন আমরা এদের ক্রস করব। এখন এগিয়ে ক্রস করতে গেলে একটু লক্ষ্য করো, যখন এই জায়গায় ক্রস হবে তখন এই বরাবর যে পরাগরেণু আছে আর এই বরাবর যে ডিম্বাণু আছে, এই ডিম্বাণু আর পরাগরেণুর ক্রসটা এখানে বসবে, মানে এখানে F2 বসবে। বা এখান থেকে এই বরাবরে যে শুক্রাণু আছে বা এই বরাবর যে ডিম্বাণু আছে তাদের কিন্তু এখানে বসবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এটাকে যদি কলাম 1, এটা কলাম 2 ধরা হয়, আর এটাকে যদি রো 1 আর এটা রো 2 ধরা হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখো এইখানে C1 আর R1, মানে এটা আর এটার ক্রসটা এখানে বসছে। আর এটার ক্ষেত্রে C2 গুণ R1 হচ্ছে, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে C1 গুণ R2, আর এটার ক্ষেত্রে C2 গুণ R2 হচ্ছে। ফলে একটু লক্ষ্য করো, আমরা জানি বিশুদ্ধ প্রকট আর এই ক্ষেত্রে এটা লাল হচ্ছে, বড় আর ছোট আর হলে গোলাপি, বড় আর ছোট আর হলে গোলাপি, আর ছোট আর হচ্ছে সাদা। তাহলে জিনোটাইপিক অনুপাতে হচ্ছে 1:2:1, যেটা মেন্ডেলের সূত্রের মতোই, কিন্তু ফিনোটাইপিক অনুপাতের ক্ষেত্রে এখানে দেখো 3:1 হওয়ার কথা। মেন্ডেলের সূত্রে আমরা কিন্তু দেখেছি এটা 3:1 হওয়ার কথা, এটা দেখো 3:1 হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে এখানে হচ্ছে 1:2:1। লাল হচ্ছে একটা, গোলাপি হচ্ছে দুটো, সাদা হচ্ছে একটি। তাহলে এভাবে আমরা দেখি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এরপরে আসো আমরা দেখব আন্দালুসিয়ান জাতের মোরগ মুরগির সমপ্রকটতা। এখানে সমপ্রকটা পড়তে গেলে তোমরা আসতে পারে, সমপ্রকট হচ্ছে দুটো জিনিস সমান, কোনো প্রকট আর প্রচ্ছন্ন এখানে নেই। এখানে বেসিক জিনিসটাই হচ্ছে সমপ্রকটতার দুটো জিনিস সমান, সমপ্রকট, এখানে প্রচ্ছন্ন নেই। ঠিক আছে, তাহলে এখানে একটু লক্ষ্য করো, আন্দালুসিয়ান জাতের মোরগ মুরগির ক্ষেত্রে এটা দেখো একটি কালো আন্দালুসিয়ান মোরগ,
আর এটা হচ্ছে মুরগি, হচ্ছে সাদা আন্দালুসিয়ান মুরগি। এদের মধ্যে ক্রস করলে দেখা যাচ্ছে এর অপত্যগুলো কালোর উপর সাদা ছোপ বিশিষ্ট হয়। কেন হচ্ছে একটু লক্ষ্য করো। আন্দালুসিয়ান জাতের মোরগ মুরগির ক্ষেত্রে দেখো ডমিনেন্ট হচ্ছে বি, আর এটা ব্ল্যাক বা কালো, আর হোয়াইটটা হচ্ছে এখানে ডাব্লিউ। এখন বি এবং ডাব্লিউ দুটোই কিন্তু সমান, ঠিক আছে। এখন এদের মধ্যে ক্রস করালে দেখো প্রথম বিডাব্লিউ 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 সবগুলোই হচ্ছে, ফলে এগুলোর হচ্ছে কালোর উপর সাদা ছোপযুক্ত। এবং এদের মধ্যে আবার ক্রস করালে দেখো জিনোটাইপিক রেশিওটা হচ্ছে 1:2:1, কিন্তু ফিনোটাইপিক রেশিও 1:2:1। তাহলে সমপ্রকাটার ক্ষেত্রে এই আন্দালুসিয়ান জাতের মোরগ মুরগির আসতে পারে। এর পরের অংশে আমরা দেখব আমরা লাল রোমের আমরা গরুর ক্ষেত্রে দেখতে পাই। এক্ষেত্রে একটু লক্ষ্য করো যে কোনো লাল লোমযুক্ত নির্ধারক জিন CR, এটাকে CR দিয়ে লেখা হয়, আর লাল রোমের জন্য এর জিনোটাইপ হচ্ছে CR। সাদা লোমের জন্য নির্ধারিত হচ্ছে CW, আর সাদা লোমের জন্য আরেকটা জিনোটাইপ হচ্ছে CW। তাহলে CR এবং CW যদি ক্রস করি, দেখো দুটোর মধ্যে এখানে লাল আর সাদা, এখানে লাল হওয়ার কথা জিনতত্ত্বের মতো, কিন্তু এখানে দুটোটাই সমান প্রকট, সেক্ষেত্রে সাদার উপর লাল ছোপযুক্ত হবে এবং সবগুলো রোয়ান বলি এটাকে। এই সাদার উপর লাল ছোপযুক্ত অবস্থাকে আমরা কি বলছি? রোয়ান। এখন এই রোয়ানের সাথে রোয়ানের যদি ক্রস করি আমরা, তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য করো। চেকার বোর্ডের মাধ্যমে আমরা এদিকে শুক্রাণু আর এদিকে হচ্ছে ডিম্বাণু স্থাপন করি, এদিকে শুক্রাণু এদিকে ডিম্বাণু স্থাপন করি। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে CR, এটার এই বরাবর শুক্রাণু এই ডিম্বাণুকে নিষেক করে, এটার ক্ষেত্রে এই শুক্রাণু এই ডিম্বাণুকে নিষেক করে, এটার সরাসরি এই শুক্রাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করেই এখানে হচ্ছে, আর এইটার এই বরাবর শুক্রাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করে এখানে হচ্ছে। তার মানে আমরা পরবর্তী F2 জেনারেশনটা আমরা এই ছকের মধ্যে পেয়ে যাই। উপরে শুক্রাণু এবং ডিম্বাণু বসলেও এর ভিতরের অংশে আমরা দেখি F2 জেনারেশন কিভাবে বসে। একটু দেখো CR এবং CR এটা হচ্ছে লাল, CW হচ্ছে রোয়ান, CW রোয়ান, আর এটা হচ্ছে সাদা। তাহলে এটাও কিন্তু ম্যান্ডেলের সেই সূত্র 1:2:1 জিনোটাইপিক অনুপাত, আর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে এখানে ফিনোটাইপিক অনুপাতেও এটা 1:2:1, তার মানে 3:1 হচ্ছে না। এটাও ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম। তাহলে আমরা প্রকটতার ক্ষেত্রে দুটো জিনিস দেখতে পারি, আন্দালুসিয়ান জাতের মোরগ মুরগি এবং রোয়ান জাতের গরু, আমরা এদের ক্রস দেখতে পাই। এরপরে চলো আমরা আরেকটা ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম, সেটা হচ্ছে লিথাল জিন বা মারণ জিন। এবং এই লিথাল জিন বা মারণ জিনের কারণটা হচ্ছে যে আমরা যদি ইঁদুরের দেখি যে বড় ওয়াই এবং বড় ওয়াই দশা, এই দশায় ইঁদুরের দেখা যায় কখনো বাঁচে না। কারণ হচ্ছে এদের ভ্রূণে অটোক্যাটালাইটিক এনজাইম তৈরি হয় যা তাদের মৃত্যু ঘটায়। তাহলে এই ক্ষেত্রে বড় ওয়াই দশা কখনোই আমরা পাবো না, কারণ ওয়াইটা হচ্ছে ইয়েলো কালারের নির্ধারক জিন, আর ছোট ওয়াইটা হচ্ছে অ্যাগিউটি বা এটা মেটে কালারের ইঁদুরের জন্য হয়ে থাকে। এখন আমরা যদি ক্রস করি তাহলে আমরা দেখি যে বড় ওয়াইয়ের সাথে আমরা কখনোই ক্রস করতে পারছি না। এখানে সবসময় ক্রস করতে হচ্ছে বড় ওয়াই ছোট ওয়াই, আর এটা হচ্ছে বড় ওয়াই ছোট ওয়াই। তার মানে দুটোই হলুদাভ ইঁদুর, বড় ওয়াই ছোট ওয়াই, কারণ বড় ওয়াই তো আমরা পাচ্ছি না। আমরা তো সবসময় ম্যান্ডেলের সূত্রে কী করতাম? বিশুদ্ধ প্রকট গুণ প্রচ্ছন্ন ক্রস করতাম, কিন্তু এখানে তো বিশুদ্ধ প্রকট থাকবে না। তাহলে আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে সংকর গুণ সংকর করব, তাহলেই আমরা পরবর্তী জেনারেশন পেয়ে যাব। আমরা যেটা P2-তে করেছিলাম F1 গুণ F1, সেটাই এখানে করব। তাহলে সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে দু ধরনের গ্যামেট তৈরি করে, এবং গ্যামেট তৈরি করার পর একটু লক্ষ্য করো এখানে দু ধরনের গ্যামেট, এখানে দুই গ্যামেট, এবং বড় ওয়াই সবসময় মৃত, বড় ওয়াই ছোট ওয়াই হলুদাভ, বড় ওয়াই ছোট হলুদাভ, আর ছোট ওয়াই একেবারে নন ইয়েলো বা মেটে গাত্রবর্ণের হয়ে থাকে। এখন দেখো তাহলে এই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত যেটা 3:1 হওয়ার কথা, সেখানে এটা কি হচ্ছে 2:1। আমরা দেখি এটার অনুপাতটা হচ্ছে 2:1। তার মানে হচ্ছে
4টি ইঁদুরের মধ্যে আমরা প্রায় অর্ধেক জনগোষ্ঠী পাবো ইয়েলো, আর 4 ভাগের 1 ভাগ পাবো হচ্ছে মেটে গাত্রে বর্ণে। তাহলে এক্ষেত্রে লিথাল জিনের বা ঘাতক জিনের ক্ষেত্রে আমরা এই ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম দেখতে পাবো। এবার চলো আমরা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রে আসি। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রে উনি দুইটি বা তার অধিক বৈশিষ্ট্য ক্ষেত্রে এই ক্রসটি, তো এটাকে আমরা এর আগে ম্যান্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে বলেছিলাম ওটাকে মনোহাইব্রিড ক্রস, আর এটাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। বন্ধুরা, তোমরা অন্যান্য বন্ধুদের শেয়ার করে আজকের প্রোগ্রামটাকে সবাইকে জানিয়ে দিতে পারো। চলো আমরা এবার সেকেন্ড লর ব্যাপারটা দেখছি। সেকেন্ড লর ক্ষেত্রে ম্যান্ডেলের আমরা মটরশুঁটির, জানো যে মটরশুঁটির গোলাকার আকৃতির জন্য যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর হলুদ বর্ণের জন্য গোলাকার আকৃতির জন্য রাউন্ড, আর ছোট আরটা হচ্ছে কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য ছোট আর। তাহলে গোলাকার হলুদ বৈশিষ্ট্য হচ্ছে বড় আর বড় আর, বড় ওয়াই বড় ওয়াই। ওয়াইটা হচ্ছে হলুদ বর্ণের আর ছোট ওয়াইটা হচ্ছে সবুজ বর্ণের। তাহলে গোলাকার হলুদটা হচ্ছে বড় আর বড় আর, বড় ওয়াই বড় ওয়াই, আর কুঞ্চিত সবুজটা হচ্ছে ছোট আর ছোট আর, ছোট ওয়াই ছোট ওয়াই। এখন একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে দুটি বৈশিষ্ট্য, দুটি জিন, আর এলিল হচ্ছে 4টি। কী কী এলিল? একটা হচ্ছে হলুদ বড় আর এটা হচ্ছে একটি গোলাকার, আর একটা হচ্ছে কুঞ্চিত, আর একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে সবুজ। তাহলে 4টা বৈশিষ্ট্য। আকারের জন্য যে বৈশিষ্ট্য, আকারের জন্য দুটো জিন, বড় আর ছোট আর বর্ণের জন্য দুটো জিন, একটা হচ্ছে বড় ওয়াই ছোট ওয়াই। তাহলে এখন আসো ম্যান্ডেলের এই ক্ষেত্রে P1-এ মানে পিতৃ এবং মাতৃতে আমরা কি করলাম? গোলাকার হলুদ ক্রস কুঞ্চিত সবুজ করলাম। কুঞ্চিত সবুজ করার ফলশ্রুতিতে এদের প্রত্যেকটা গ্যামেটই একরকম হবে, বড় আর বড় ওয়াই, বড় আর বড় ওয়াই, সবগুলোই বড় আর বড় ওয়াই, আর এটা হচ্ছে ছোট আর ছোট ওয়াই। এখন আমরা যদি এদের F1 দেখি তাহলে দেখব যে বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, এই অবস্থায় গোলাকার হলুদ পাওয়া যাচ্ছে এবং এগুলো সবগুলোই হচ্ছে শঙ্কর। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু লক্ষ্য করি, শঙ্কর গোলাকার হলুদ পাচ্ছি এগুলো। তাহলে আবার একটু লক্ষ্য করি, এদের দুটি বৈশিষ্ট্য, দুটি জিন, 4টি এলিল। তাহলে এদের কিন্তু রূপ, প্রকাশিত রূপও হবে 4টা। কী কী হবে একটু লক্ষ্য করো। একটা হতে পারে গোলাকার হলুদ, গোলাকার সবুজও হতে পারে, কুঞ্চিত হলুদও হতে পারে, কুঞ্চিত সবুজ। 4টা রূপ দেখতে পাবো, এই 4টা রূপ দেখা যাবে। তাহলে এখানে গোলাকার হলুদ বিশুদ্ধ কুঞ্চিত সবুজের সাথে ক্রস করলে আমরা গোলাকার হলুদ পাচ্ছি। কিন্তু তারপরে কি হচ্ছে? এরপরে আমরা কি করছি যে এই যে F1 ছিল তাদেরকে আমরা প্যারেন্ট দেখে ওদেরকে এখানে ক্রস করা হচ্ছে। ক্রস করলে দেখো গোলাকার হলুদের সাথে গোলাকার হলুদের ক্রস করলে এখানে 4 ধরনের গ্যামেট হবে। একটু লক্ষ্য করো, বড় আর একবার বড় ওয়াইয়ের সাথে, বড় আর আবার ছোট ওয়াইয়ের সাথে, ছোট আর বড় ওয়াইয়ের সাথে, ছোট আর আরেকবার ছোট ওয়াইয়ের সাথে। ফলে আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, আর এদিকেও 4 ধরনের। এখন এই 4 ধরনের গ্যামেটের পোর্শনে আমরা সবসময় একদিকে শুক্রাণু বসালে আর একদিকে ডিম্বাণু বসাই, আর ভিতরে আমরা পাবো F2 জনন, বা আমরা F2 জনন পেয়ে যাব। এখন দেখো, আমরা যদি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই জায়গার ক্রস পেতে চাই তাহলে আমাকে এই বরাবর শুক্রাণু আর এই বরাবর ডিম্বাণু ক্রস হবে এখানে। তাহলে এটা এবং এটার ক্রস হচ্ছে এখানে। তাহলে এভাবে করে দেখো, এটার ক্ষেত্রে এটার উপরেরটা শুক্রাণু বরাবর এই কলামের আর এই রোয়ের ক্রস হয়ে এখানে বসছে, এই বরাবর শুক্রাণু এবং এই বরাবর ডিম্বাণুর ক্রস হয়ে এখানে বসছে। চেকার বোর্ডের ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। তাহলে আসো, এবং সবসময় প্রকটটা আগে বসে, প্রচ্ছন্নটা কিন্তু পরে বসে, এটা খেয়াল করতে হবে। আরেকটা দেখো, এদিকে বড় আর বড় আর, বড় ওয়াই বড় ওয়াই, এটা পেয়ে পাচ্ছি। পরেরটায় বড় আর বড় আর, বড় ওয়াই ছোট ওয়াই, গোলাকার হলুদ। এরপর বড় আর ছোট আর, বড় ওয়াই বড় ওয়াই, তারপরেরটা বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই। এভাবে করে আমরা প্রত্যেকটা যখন করব তখন একটু লক্ষ্য করো যে এখানে গোলাকার হলুদ, গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ, এই 4টা প্রকারভেদ চলে আসছে।
তাই না বন্ধুরা? তাহলে এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা গোলাকার হলুদ পাচ্ছি 9টা, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাতে। গোলাকার সবুজ পাচ্ছি 3টা, কুঞ্চিত হলুদ পাচ্ছি 3টা, আর কুঞ্চিত সবুজ হচ্ছে 1টা। তাহলে দুটো বৈশিষ্ট্য, দুটো জিন, 4টি অ্যালিল, ফলে 4টি অ্যালিলের রূপও কিন্তু 4টা। একটু লক্ষ্য করো, এই জিনিসটা খেয়াল করতে হবে। আর এ কারণেই এই দ্বিতীয় সূত্রকে আমরা বলি ডাইহাইব্রিড ক্রস, বা দুটি বৈশিষ্ট্য নিয়ে ক্রস করা হয়েছে। ঠিক আছে, এখন আসো, অনেক সময় এটার অবজেক্টিভে আমরা কখনো জিনোটাইপিক অনুপাতটা লিখি না, কিন্তু একটু লক্ষ্য করো, এটা হচ্ছে এটা একটা পাওয়া গেল, বড় আই ছোট ওয়াই, বড় আই ছোট ওয়াই, এটা দুটো। তাহলে যার ফলশ্রুতিতে আমরা এইভাবে করে করে আমরা দেখব যে এটার জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:4, 1:2:1:2:1, অনেকটা বেলাবোসের নাম্বারের মতো, তাই না? 2441139। তো এই ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে জিনোটাইপিক অনুপাতটা 1:2:2:4, 1:2, 1:2:1, 1:2:4, 1:1:1। তাহলে এই জিনিসটা একটু মনে রাখার বিষয়। আর বাকি ফিনোটাইপিক অনুপাতটা দ্বিতীয় সূত্র ক্ষেত্রে এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের ক্ষেত্রেও আমরা সবসময় ফিনোটাইপিক অনুপাতটা লিখি, জিনোটাইপিক অনুপাতটা লিখি না, কারণ জিনোটাইপিক অনুপাতটা এই একটাই। তাহলে বন্ধুরা, জিনোটাইপিক অনুপাত এটার ক্ষেত্রে আমরা একটাই পাবো, 1:2:4, 1:1:1। এবার চলো, মেন্ডেলের বলেছিলাম যে এটা একটি সূত্র, এই সূত্রর যা মানে হচ্ছে সবাই মানার কথা, সব ক্রসের ক্ষেত্রে এটা অনুসৃত হবে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। এখন এই ব্যতিক্রমটাই আলোচনার বিষয়। কারণটা হচ্ছে কি কারণে এই ব্যতিক্রমটা হচ্ছে সেটা আমরা দেখব। চলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা একটু আলোচনা করি। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে এপিস্টেসিস। এপিস্টেসিস, এপি মানে উপরে, স্টেসিস মানে অবস্থান, তার মানে কোনো জিন আরেকটা জিনকে দমিত করে রাখতে পারে। হ্যাঁ, সেরকম একটা বিষয় হচ্ছে এপিস্টেসিসের। এখানে একটু লক্ষ্য করো, একটি বৈশিষ্ট্য, দুটি জিন, 4টি এলিল। কেমন জানি বিষয়টা? আসলে আমরা মেন্ডেলের সূত্রে দেখেছিলাম দুটি বৈশিষ্ট্য, দুটি জিন, 4টি এলিল, আর এখানে একটি বৈশিষ্ট্য, দুটি জিন, 4টি এলিল। তাহলে এখানেই ব্যতিক্রমটা, যে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে দুটি জিন এবং তার 4টি এলিল। তাহলে এখন আসো, লেগহর্ন জাতীয় মোরগ মুরগির রঙিন পালকের জন্য দায়ী জিন ক্যাপিটাল সি, এবং লেগহর্ন জাতীয় মোরগ মুরগির সাদা পালকের জন্য জিন স্মল সি, এই প্রচ্ছন্ন। তাহলে দেখো, এইটা হচ্ছে ক্যাপিটাল সি আর স্মল সি। রঙিন পালকের জিন সিকে বাধাদানকারী জিন হচ্ছে আই। তার মানে একটা বিষয়, মুরগির গাত্রবর্ণ, এটার উপরই কাজ করতেছে সি, ছোট সি, আর আই এবং ছোট আই। দেখো, বাধা প্রদানে কোনো ভূমিকা রাখে না এমন জিন ছোট আই। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এই ক্যাপিটাল সি কে বাধা দেয় কে? ক্যাপিটাল আই। তাহলে এখানে ক্যাপিটাল সি হচ্ছে হাইপোস্ট্যাটিক। হাইপোস্ট্যাটিক মানে হাইপো মানে নিচে, এপি মানে উপরে। তাহলে হাইপোস্ট্যাটিক মানে হচ্ছে যে দমিত থাকে, আর এপিস্ট্যাটিক জিনকে আই, কারণ সে তার অন্য প্রকাশকে দমিত করতে পারে এবং এ কারণে তার এপিস্ট্যাটিক জিন। তাহলে চলো, এদের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে দুটো ভিন্ন লোকাসে বিদ্যমান দুটো জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। একটির প্রকট দশা অপরটির প্রকট দশার প্রকাশকে বাধা প্রদান করে, তখন তাকে আমরা বলি এপিস্ট্যাটিক। একটু লক্ষ্য করো, সাদা লেগহর্ন, রঙিন লেগহর্ন জাতীয় মোরগ মুরগি হচ্ছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, স্মল আই, ক্যাপিটাল সি, স্মল আই, স্মল আই। রঙিন হবে কারণ ক্যাপিটাল আই নেই, ফলে সি এর প্রকাশ পেয়ে যাবে, রঙিন হবে। কিন্তু দেখো, সাদা লেগহর্ন জাতীয় মোরগ মুরগিগুলো কেমন? দেখো, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই, এই আই বাধা দিয়েছে সিকে, তাই সাদা হয়ে গেছে, রঙিন হতে পারেনি। ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এখানে একটা ছিল, এই একটাই বাধা দিচ্ছে, কারণ শঙ্কর আর বিশুদ্ধ আর শঙ্কর সব ক্ষেত্রেই প্রকটতাই প্রকাশ পাবে, এটাই হচ্ছে আসল। ক্যাপিটাল সি, স্মল সি, এটা রঙিন হওয়ার কথা, বড় আই বাধা দিচ্ছে। ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটাও বাধা পাচ্ছে। আর স্বাভাবিক কারণে রঙিন হচ্ছে না। দেখো, একটু লক্ষ্য করো, ছোট স্মল সি, ক্যাপিটাল আই, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটার ক্ষেত্রে হাইপোস্ট্যাটিক জিন নেই, মানে রঙিন হওয়ার কোনো জিনই নেই।
তাহলে বড় আইয়ের অবস্থান করলেও কোনো লাভ হবে না, সে তো বাধা দিতে পারতেছে না, কেন এখানে ছোট সি রয়েছে। একটু লক্ষ্য করো, সাদা লেগ হর্নের ক্ষেত্রে ছোট সি, ছোট আই, এদেরকে আমরা বলি সাদা ওয়াইনডটস, সাদা ওয়াইনডটস। এখন চলো বন্ধুরা আমরা একটু ক্রস দেখতে চাই। দেখো সাদা লেগ হর্ন সাদা ওয়াইনডটসের ক্রস, তাই না? এটা ওয়াইনডটস ছিল, তাহলে এক্ষেত্রে লেগ হর্ন ওয়াইনডটসের ক্রসে আমরা কি পাবো? ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল আই স্মল আই, F1A। এদের আবার 4 ধরনের গ্যামেট তৈরি হবে, কারণ এই ক্ষেত্রে প্রত্যেকটা স্বতন্ত্র এবং স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। দেখো ক্যাপিটাল সি ক্যাপিটাল আইয়ের সাথে, ক্যাপিটাল সি আবার ছোট আইয়ের সাথে, স্মল সি বড় আইয়ের সাথে, স্মল সি ছোট আইয়ের সাথে, এভাবে 4 ধরনের গ্যামেট তৈরি করছে। এবং এই 4 ধরনের গ্যামেটগুলো এভাবে এবং এভাবে যখন আমরা চেকার বোর্ডের মধ্যে বসাবো, একটু লক্ষ্য করো, সাদা আমরা এক্ষেত্রে দেখো টোটাল 2টো রূপ পাবো। এটা হচ্ছে সাদা, আর একটা পাবো হচ্ছে রঙিন। এই সাদা এবং রঙিন এই 2টো রূপ, তাই এখানে কিন্তু ম্যান্ডেলের সেই সূত্র হচ্ছে না যে ক্রসের ক্ষেত্রে আমরা 4 ধরনের রূপ পাচ্ছি, এখানে পাচ্ছি মাত্র 2টো রূপ, কারণ এখানে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে 2টো জিন তা এবং 4টা অ্যালিল। এভাবে যেভাবেই 4টা অ্যালিল বসুক না কেন, আমরা এর রূপ পাবো। একটা জিনের প্রকাশিত রূপ হচ্ছে 2টো, তাহলে সেক্ষেত্রে সাদা আর রঙিন পাবো। তাহলে এভাবে করলে আমরা দেখি ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 13:3। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এই হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র ব্যতিক্রম এপিস্টেসিস। আমরা এবার যাব, একটু লক্ষ্য করো, পরিপূরক জিন। আমরা 2টো জিনিসের সম্পর্কে জানি, একটা হচ্ছে সম্পূরক আর একটা পরিপূরক। ধরো দবির এবং ছবির যে কেউ আসলে কাজটা হবে, তাহলে একজন আরেকজনের সম্পূরক। আর যদি উভয় আসলে কাজটা হবে তাহলে কি হবে? তাহলে হচ্ছে দুজনের পরিপূরক। তাহলে এই কমপ্লিমেন্টারি জিন অংশটা একটু লক্ষ্য করো। আমরা একটু দেখি যে আমরা এদিকে একটু লক্ষ্য করি যে আমরা বেগুনি বর্ণের মিষ্টি মটরের গাছের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে মিষ্টি মটর গাছের ক্রোমোজেন উৎপন্নকারী জিন, মানে পিগমেন্ট বা ক্রোমোজেন উৎপন্নকারী জিনটা হচ্ছে এখানে ক্রোমোজেন সি দেওয়া হয়েছে এখানে, আর কোনো ক্রোমোজেন উৎপন্ন হয় না, এটা স্মল সি। এবং মিষ্টি মটর গাছের ক্রোমোজেনকে এনজাইম উৎপন্ন করে, ক্রোমোজেনকে রঙিন করে, এটা হচ্ছে পি। আর এক্ষেত্রে ছোট পি কোনো কাজ করে না। তার মানে এখানে হচ্ছে একটা বৈশিষ্ট্য মিষ্টি মটরের গাছের বেগুনি এবং সাদা বর্ণ, এই 2টো বর্ণকে নিয়ন্ত্রণ করছে 2টো জিন, এবং এর মধ্যে একটা হচ্ছে ক্রোমোজেন উৎপন্ন করে, আর একটা হচ্ছে এনজাইম উৎপন্ন করে। এখন যদি ক্রোমোজেন আর এনজাইম দুটোই যদি থাকে, তাহলে মিষ্টি মটরটা কী হবে? রঙিন হবে। আর যদি শুধু ক্রোমোজেন বা শুধু এনজাইম থাকে তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে একটু লক্ষ্য করো, একটা হচ্ছে প্রবর্তক আর একটা হচ্ছে নির্ধারক, 2টো মিলেই যখন আসবে তখন কিন্তু এটা রঙিন হবে। যেমন এখানে এটা এ দিয়ে চিহ্নিত করছে, আমরা এখান থেকে একটু লক্ষ্য করি, সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর। আমরা এই ক্ষেত্রে ক্রসের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, এখানে ক্রোমোজেন আছে কিন্তু এনজাইম নেই, তাই এটা সাদা। আবার এখানে ক্রোমোজেন নেই কিন্তু এনজাইম আছে, এই জন্য এটা সাদা। তাহলে ক্রোমোজেন আছে এনজাইম নেই, আবার এখানে ক্রোমোজেন নেই এনজাইম আছে, এই জন্য সাদা। তো 2টো বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা ক্রস করে আমরা বেগুনি পাবো, কারণ এখানে ক্রোমোজেন এবং এনজাইম দুটোই আছে। আমরা সবগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা কি করছি যে বিশুদ্ধ প্রকট আর প্রচ্ছন্ন ক্রস করছি না। এখানে কি করছি আমরা হয় ক্রোমোজেন নিচ্ছি অথবা এনজাইম নিচ্ছি, এবং 2টো মিলিয়ে একসাথে সংকরে বেগুনি তৈরি করছি। এখন এই বেগুনি বর্ণের ফুলগুলো মিষ্টি মটরের এদের সাথে ক্রস করলে 4 ধরনের গ্যামেট তৈরি করবে। এবং এক্ষেত্রে আমরা চেকার বোর্ডের নিয়ম অনুসারে ক্রস করালে দেখো বেগুনি ফুল হচ্ছে এখানে ক্রোমোজেন এনজাইম দুটোই আছে, ক্রোমোজেন এই জন্য বেগুনি, এটা ক্রোমোজেন এনজাইম বেগুনি, এবং এটার ক্ষেত্রে ক্রোমোজেন আছে এনজাইম নেই। আবার এখানে ক্রোমোজেন এনজাইম দুটোই আছে, এটার ক্ষেত্রে ক্রোমোজেন আছে এনজাইম নেই। আবার এখানে ক্রোমোজেন এনজাইম দুটোই আছে, এখানে ক্রোমোজেন এনজাইম দুটোই আছে, এখানে ক্রোমোজেন নেই এনজাইম আছে, এখানে ক্রোমোজেন নেই এনজাইম আছে। আবার এখানে ক্রোমোজেন এনজাইম দুটোই আছে, এখানে ক্রোমোজেন এনজাইম দুটোই আছে, এখানে ক্রোমোজেন নেই এনজাইম আছে, আর এখানে ক্রোমোজেন এনজাইম কোনোটাই নেই। ফলে বেগুনি আর সাদার অনুপাতটা আসতেছে 9:7।
তাহলে আমরা এভাবে দেখব ফিনোটাইপিক অনুপাত পরিপূরক জিনের ক্ষেত্রে এরকম ফিনোটাইপিক অনুপাতের ব্যতিক্রম দেখা যাচ্ছে। এবার আসো মানুষের মুখ ও বধির বিষয়টা, যে মুখ সে বধির, যে বধির সে মুখ, দুটোই একই জিন দেবে এবং এটা দ্বৈত প্রচ্ছন্ন এপিসিস, মানে দুটো প্রচ্ছন্ন জিনেরই উপস্থিতি থাকলে সেক্ষেত্রে সে মুখোমধির হবে। ডিফ অ্যান্ড মিউট আমরা এটাকে বলি। এখন একটু লক্ষ্য করো ডিফ অ্যান্ড মিউট কত ধরনের। দেখো এখানে বড়ডি বড় ছোটই দুটো কারণে মুখোবধির হচ্ছে, আবার ছোটডি বড়ই কারণে এখানে দেখো ছোটডি ছোট দ্বৈত প্রচ্ছন্ন থাকার কারণে একে মুখ বধির বলছি। এখানে বড়ডি ছোটই আছে মুখ বধির, আবার এখানেও দেখো ছোটডি দুটো দ্বৈত প্রচ্ছন্ন আছে এই জন্য, আর এটা দুটোই দ্বৈত প্রচ্ছন্ন তাই এটা মুখবধির। এখন দেখো স্বাভাবিক কারা, স্বাভাবিক হচ্ছে এরকম দ্বৈত প্রচ্ছন্ন না থাকলে। তো একটা মুখবধিরের সাথে আরেকজন মুখবধিরের বিয়ে দিলে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই মুখবধির জন্ম নেয়। তবে আমরা ক্রসের ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে মুখবধির এমনভাবে নিব যে যেটা বিপরীত জিন এবং এদের মধ্যে থেকে স্বাভাবিক বের হয়ে আসবে। কথাটা বুঝে গেছে? আমরা এই ক্রসটা দেখাবো P1 হিসেবে বা প্যারেন্টাল পিতৃমাতৃ জন্মতে একটা মুখবধির সাথে আরেকটা মুখবধিরের, এবং এইভাবে ক্রস করার পর এখানে একটু লক্ষ্য করো এরা সবাই শঙ্কর পাওয়া যাচ্ছে। এখন এই শঙ্করের সাথে শঙ্কর ক্রস করব, এই শঙ্করের সাথে শঙ্কর ক্রস করব। আমরা ম্যান্ডেলের সূত্রে দ্বিতীয় সূত্রে দেখেছি যে শঙ্কর জীবের আমরা দুই বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করালে আমরা দেখব যে এরা ক্রস করালে বৈশিষ্ট্যসমূহ স্বতন্ত্র স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। তাহলে এরা ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করছে। বড়ডি একবার বড়ইর সাথে, এখানে কোনো স্বতন্ত্র এবং স্বাধীন, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র কিন্তু আমরা স্বাধীন সঞ্চালন সূত্র বলি, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো বড়ডি একবার বড়ইর সাথে, বড়ডি একবার ছোটইর সাথে, ছোটডি একবার ছোটইর সাথে, ছোটডি একবার বড়ইর সাথে, এভাবে স্বতন্ত্র স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। এই করার পরে আমরা যখন এটা পানের চেকার বোর্ডে বসাবো তাহলে দেখতে পাবো ইন টোটাল স্বাভাবিক এবং মুখবধিরা এসেছে 9:7। তো আমরা এভাবে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের আমরা এই ক্ষেত্রে দ্বৈত প্রচ্ছন্ন এপিসিসের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে আমরা বন্ধুরা ম্যান্ডেলের প্রথম সূত্রে আমরা দেখলাম অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর লিথাল জিন, আর দ্বিতীয় সূত্রে আমরা দেখতে পাচ্ছি এপিস্টেসিস, পরিপূরক জিন এবং তার সাথে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবার চলো আমরা আরেকটা জিনিসের উপর আলোচনা করব, সেটা হচ্ছে মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল হচ্ছে, আমরা জানি যে একটা জিনের জন্য দুটো অ্যালিল, একটা হচ্ছে ক্যাপিটাল সি আর একটা স্মল সি হয়তোবা, কিন্তু এখানে দেখো অনেকগুলো অ্যালিল থাকে, একটা জিনের অনেকগুলো অ্যালিল থাকে এবং কিন্তু দেহে যখন বসবে তখন দুটো অ্যালিল বসবে। যেমন ধরো আমাদের মানুষের রেড ব্লাড সেলে এ অ্যান্টিজেনের জন্য দায়ী জিন হচ্ছে রক্তের গ্রুপের ক্ষেত্রে LA, বি অ্যান্টিজেনের জন্য দায়ী জিন হচ্ছে LB, আর অ্যান্টিজেন থাকে না এমন হচ্ছে LO। এক্ষেত্রে তো দেখো LA এবং LB এরা প্রকট এবং LOটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এখানে দেখো এরা দুইয়ের অধিক অ্যালিল, এই জন্য এটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। কথাটা বুঝে গেছে? আমরা এবার দেখো একটু লক্ষ্য করি, আমরা সাধারণত অ্যান্টিজেনটা কোথায় থাকে? রেড ব্লাড সেলে, এবং এই অ্যান্টিজেনের কারণেই রক্তের গ্রুপগুলো হয় কিন্তু দেখো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আসো এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা LA LA এক ধরনের বিশুদ্ধ প্রকট দশা, অথবা LA LO একটা শঙ্কর প্রকট দশায় বসতে দেখি। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে LB LB আবার LB LO থাকে। আবার দেখো AB ব্লাড গ্রুপের ক্ষেত্রে LA LB দুটোই, এটা হচ্ছে হেটারোজাইগাস দশা, আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে LO LO এটাও হচ্ছে হোমোজাইগাস দশা। একটু লক্ষ্য করো, এছাড়া কিন্তু অন্যরকম কোনোভাবে ও ব্লাড গ্রুপ হবে না, কারণ তার কোনো অ্যান্টিজেন নেই। তাহলে এক্ষেত্রে এই জিনিসটাই দেখবে। এখন দেখো একজন পিতার থেকে কিভাবে যাচ্ছে, ধরো এক্ষেত্রে সন্তানগুলোর ক্ষেত্রে আমরা যদি ক্রস দেখি, যখন পিতা ও ব্লাড গ্রুপের, মা হচ্ছে বি ব্লাড গ্রুপের, কিন্তু সে হেটারোজাইগাস, ফলে একটা সন্তান আসতেছে দেখো LOর সাথে যখন হচ্ছে তখন হচ্ছে একটা, সেক্ষেত্রে ও ব্লাড গ্রুপের। LO যখন বির সাথে হচ্ছে তখন বি ব্লাড গ্রুপের। তাহলে এভাবে দু ধরনের সন্তান হচ্ছে। কখনো পিতা দেখা যায় যদি এরকম হয় এ আর মাতা বি ব্লাড গ্রুপের এবং দুজনই হেটারোজাইগাস দশা, তখন হবে কি সন্তানের মধ্যে AB, A, B এবং O চার ধরনের প্রকারভেদই আমরা দেখতে পাবো। তাহলে বন্ধুরা
এটার ক্ষেত্রে আমরা এই বৈচিত্র্য দেখতে পাই এই জন্যই পিতামাতা এক গ্রুপের বিশিষ্ট, সন্তান আবার 4 ধরনের ব্লাড গ্রুপই পাচ্ছে, এরকমও হতে পারে। এবং এক্ষেত্রে আমরা যদি পিতা এবং মাতা হেটারোজাইগাস হয়ে থাকে তাহলে এই ধরনের ক্রস দেখতে পাবো। এবার আসো আমাদের কিছু বিষয় একটু পড়া দরকার। সেক্ষেত্রে আমরা RH ফ্যাক্টর, আমরা ব্লাড গ্রুপের আরেকটা পোর্শন চলে যাচ্ছি, সেটা হচ্ছে RH ফ্যাক্টর বা রেসাস বানরের একটা ফ্যাক্টর যা আমাদের রক্তের গ্রুপকে পজিটিভ বা নেগেটিভ করে ফেলে। এখন দেখো আমরা প্রথমেই আসে আমাদের শরীরে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন আমার শরীরের বিটা লিম্ফোসাইট কোষগুলো অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে অ্যান্টিবডিকে ডিস্ট্রয় করে দেয় এবং আমার শরীরে কিন্তু মেমোরি সেল হিসেবে এই অ্যান্টিবডিগুলো থেকে যায়। এখন একটু লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমরা দেখো যদি রেসাস মানরের যে অ্যান্টিজেনটা কারো যদি থাকে তার কিন্তু অ্যান্টিবডি থাকে না, ফলে RH পজিটিভ হয়। আবার যদি রেসাস বানরের অ্যান্টিজেন কারো অনুপস্থিত থাকে তার কিন্তু RH অ্যান্টিবডিও থাকে না, তখন RH নেগেটিভ হয়। এক্ষেত্রে বর এবং কনের ক্ষেত্রে আমরা দেখি যে সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে আমরা দেখি রেসাস RH ফ্যাক্টরের খুব গুরুত্ব রয়েছে। যদি বর পজিটিভ কনের পজিটিভ হয় কোনো সমস্যা হয় না, যদি নেগেটিভ হয় তাহলেও সমস্যা হয় না, নেগেটিভ পজিটিভ হলেও সমস্যা হয় না, কিন্তু পজিটিভ নেগেটিভ হলেই সমস্যা হচ্ছে। কারণটা হচ্ছে যে যখনই মায়ের দেহে মা নেগেটিভ, মায়ের দেহে যখনই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে প্রথম সন্তান, তখন বাবার পজিটিভের কারণে প্রথম সন্তান পজিটিভ ব্লাড গ্রুপের হচ্ছে। এবং আমরা জানি যে মায়ের অমরার সাথে নাভিরজ্জুর মাধ্যমে প্রথম সন্তান সংযুক্ত থাকে এবং অমরা দিয়ে নাভিরজ্জু এবং অমরা দিয়ে সন্তানের দেহের অ্যান্টিজেনটা চলে যায় মায়ের দেহে, কিন্তু মায়ের দেহে এটা কিন্তু নেগেটিভ ছিল। তাহলে মায়ের দেহে যখন চলে যায় তখন সে একটা ফরেন পার্টিকলস, তখন মায়ের দেহে RH অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। কিন্তু প্রথম সন্তান স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হলেও দ্বিতীয় থেকে পরবর্তী সকল সন্তান দেখা যায় যে ওই যে প্রথম সন্তান RH অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে সেগুলো যে দ্বিতীয় থেকে পরবর্তী সকল সন্তানকে লোহিত রক্তকণিকাকে জমাট বাঁধিয়ে ফেলে, কারণ লোহিত রক্তকণিকার ভিতরেই কিন্তু অ্যান্টিজেন রয়েছে, RH অ্যান্টিজেন। এর ফলশ্রুতিতে ফিটালস বা ভ্রূণ ফিটালস কি হচ্ছে, রক্তগুলো চাকা বা জমাট বেঁধে মারা যাচ্ছে, এটাকে বলে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে আমরা এভাবে দেখি যদি বর পজিটিভ কনে নেগেটিভ হয় তখনই কিন্তু প্রথম সন্তান স্বাভাবিক ভূমিষ্ঠ হলেও দ্বিতীয় সন্তান থেকে পরবর্তী সকল সন্তানে মৃত ভূমিষ্ঠ হচ্ছে। তাহলে এর পরে আসো আমরা একটু সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযুক্ত বংশগতিগুলো একটু দেখব। আমরা জানি X আর Y দুটো সেক্স ক্রোমোজোম আছে, এর মধ্যে X আর Y যখন ভ্রূণীয় অবস্থায় থাকে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণে কাজ করে, কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে লিঙ্গ পৃথকীকরণে দেখি যে X আর Y এর ভূমিকার ক্ষেত্রে X এর ভূমিকা থাকলেও Y এর কিন্তু তেমন ভূমিকা থাকে না। শুধু তাই না, লিঙ্গ সংযুক্ত বংশগতিগুলো X ক্রোমোজোম বহন করে, Y কিন্তু সেক্ষেত্রে 0। তাহলে আমরা Y কখনই এই লিঙ্গ সংযুক্ত বংশগতিগুলো বহন করে না। যেমন আমরা লাল সবুজ বর্ণান্ধতা দেখতে পাই, হিমোফিলিয়া দেখতে পাই, এগুলো সবই X ক্রোমোজোম বহন করে, Y কিন্তু নয়। রাতকানা দেখতে পাই, মায়োপিয়া, এরপর এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া, জুভেনাইল গ্লুকোমা, এই ধরনের অবস্থানগুলো দেখতে পাই। এখন সাধারণত বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা দেখি যে X ক্রোমোজোম শক্তিশালী হওয়ার কারণে দেখো একটু লক্ষ্য করো, যদি পিতা বর্ণান্ধ ক্যারি করে তাহলে কিন্তু দেখো Y হওয়ার কারণে সে বর্ণান্ধ। এখানে একটু খেয়াল করো, একটু লক্ষ্য করো, স্বাভাবিক পুরুষ যদি আমরা দেখি তাহলে স্বাভাবিক দৃষ্টিসম পুরুষ হচ্ছে XY, আর এখানে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হচ্ছে XY, মানে দুটো রূপ আছে। কিন্তু মহিলার ক্ষেত্রে XX স্বাভাবিক, আবার XXC এটা হচ্ছে বাহক, আবার XCXC হচ্ছে বর্ণান্ধ। তাহলে মহিলাদের ক্ষেত্রে 3টে রূপ, এবং এই ক্ষেত্রে আমরা এই তিনটে রূপ দেখতে পাই। তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি, ছেলেদের ক্ষেত্রে 2টো রূপ, একটা হচ্ছে XY আর একটা হচ্ছে XCY যেটা বর্ণান্ধ, আর মেয়েদের ক্ষেত্রে XX স্বাভাবিক, XXC বাহক কিন্তু স্বাভাবিক দৃষ্টিক্ষম, আর XCXC হচ্ছে বর্ণান্ধ। যে কারণে মেয়েদের 3 রকমের আর ছেলেদের 2 রকমের কারণে ছেলেদের দেখা যায় যে বর্ণান্ধর পরিমাণটা বেশি হয়। আমরা প্রায় আমাদের দেশে প্রায় 10 ভাগের প্রতি 100 জনে আমরা দেখতে পাই 10 জন বর্ণান্ধ।
তেমনি আবার মেয়েদের ক্ষেত্রে 0.7%, মানে খুবই কম। তাহলে এক্ষেত্রে একটু লক্ষ্য করো, যখন বর্ণান্ধ পুরুষ XY একটা স্বাভাবিক মহিলাকে বিয়ে করে, তখন দেখা যাচ্ছে তার XC একটা জিনের কারণে XC দুইটা মেয়ে বাহক হচ্ছে আর স্বাভাবিক দুটো ছেলে হচ্ছে। তাহলে ছেলে ক্ষেত্রে পুরুষ যখন বিয়ে করতেছে কোনো সমস্যা হচ্ছে না, কারণ তার দুটো বাহক মেয়ে আর ছেলে হচ্ছে। এবার দেখো, যদি এরকম হয় যে একজন স্বাভাবিক ছেলে একটা বর্ণান্ধ বাহক মহিলাকে বিয়ে করলে আমরা কি দেখতে পাই? দেখো, স্বাভাবিক মেয়ে, স্বাভাবিক ছেলে এবং স্বাভাবিক বাহক মেয়ে আর বর্ণান্ধ ছেলে। তার মানে ছেলের ক্ষেত্রে একটা ছেলে হবে বর্ণান্ধ। আমরা এটা চেকার বোর্ড দিয়ে দেখিয়েছি। এর পরের বিষয়টা একটু লক্ষ্য করো, স্বাভাবিক দৃষ্টিসম পুরুষ যদি একটি বর্ণান্ধ মহিলাকে বিয়ে করে, তাহলে কি অবস্থা হয়? স্বাভাবিক মেয়ে, বর্ণান্ধ ছেলে, তার মানে দুটো বর্ণান্ধ ছেলে উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে বর্ণান্ধ তার ব্যাপার রয়েছে। আর এরপরে দেখো, একটা বর্ণান্ধ ছেলে যদি স্বাভাবিক মেয়েকে বিয়ে করে, তাহলে কি হচ্ছে? দেখো, এখানে স্বাভাবিক মেয়ে বাহক হচ্ছে, স্বাভাবিক ছেলে, একটা বর্ণান্ধ মেয়ে হচ্ছে, একটা বর্ণান্ধ ছেলে হচ্ছে। একটা বাহক মেয়েকে বিয়ে করলে তাহলে এই অবস্থার সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা, আমরা খুব কম সময়ের মধ্যে পুরো জিনতত্ত্ব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা বারবার দেখে এগুলোকে বুঝে সঠিকভাবে উত্তর করার জন্য চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।